শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাজে ফিরেছেন আন্দোলনে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। স্বাভাবিক হচ্ছে স্থল ও সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম। আন্দোলনের কারণে রাজস্ব আদায় হোঁচট খেলেও গতবারের চেয়ে রাজস্ব আয় বাড়ার আশা সংস্থাটির চেয়ারম্যানের। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 6 কর্মকর্তার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এতে সরকারের হস্তক্ষেপ নেই বলেছেন অর্থ উপদেষ্টা। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাবিবুর সহ পলাতক 26 আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। মামলার 30 আসামির মধ্যে 4 গ্রেফতার হয়েছে। এদের উপস্থিতিতে আগামী 10 জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এবং নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশে বছরে প্রায় $1 বিলিয়ন প্রয়োজন। সরকারি অর্থায়নে পূরণ সম্ভব নয়। এজন্য দরকার বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ। আন্তর্জাতিক এক গবেষণা সংস্থার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এদিকে জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া বাতিলকৃত চুক্তিগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে বিঘ্নিত হয়েছে ব্যবসা বাণিজ্য, ফলে কমেছে রাজস্ব আদায়। আজ রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় সবকিছু ভুলে দেশের জন্য কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আবারও স্বরূপে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড। টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন সহ প্রায় 2 মাসের আন্দোলন সংগ্রাম শেষে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। সেবাগ্রহীতাদের ভিড়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে সংস্থাটি। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক এবং সবাই আসছেন। 3 দিন এসে চলে গেছি। এখন গতকালকে শুনলাম যে ওনারা প্রত্যাহার করছে, এই জন্য আজকে আসছি। আমাদের দাপ্তরিক কাজসমূহ সরকার নির্দেশনা মোতাবেক শুরু হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে অফিস করতেছি, অফিস খুব ভালো লাগতেছে। আমাদের অফিসে যারা ছিলাম আমরা সবাই আন্দোলনের ভিতরে ছিলাম না আর কি। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের আশেপাশে ও ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। এনবিআরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির চেয়ারম্যান। আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। গেল অর্থ বছর একই সময় যা ছিল 3,82,000 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে সব কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। যা কিছু হয়েছে এগুলো সবকিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এনবিআরের 6 কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এনবিআরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। দুদকও আমাদের ব্যাপারটা দুদক দেখবে, যদি ফ্যাক্ট থাকে সে করবে। আমি চাই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সে করে মানুষের সেবা করুক, সেটা হলে কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। যারা করেছে এরকম কাজ সারা জীবন, তাদের কাজ দেখেছেন, কাউকে অসুবিধা হতে। যারা অনেক একটু বিচ্যুতি ঘটে তারাই কিন্তু জবাবদিহিতার এসে আসে একদিন না একদিন। স্থবিরতা কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আবারও কাজের গতি ফিরে আসায় সন্তুষ্টি প্রকাশ করে জাতীয় স্বার্থে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এদিকে সারা দেশে কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারী, স্বাভাবিক হতে শুরু করেছে স্থল ও সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম। বেসরকারি অফ ডক ও বন্দরের বিভিন্ন গেইটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। 2 দিনের শাটডাউন কর্মসূচির কারণে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রায় 41,000 কন্টেইনার ছিল। বেসরকারি 21টি অফ ডকে ছিল প্রায় 15 কন্টেইনার। যশোরের বেনাপোলের কাস্টমস হাউসের সকাল থেকে পণ্য শুল্কায়ন, পরীক্ষা সহ সব কার্যক্রম শুরু হয়েছে, চলছে লোড আনলোডের কাজ। একই অবস্থা মংলা, হিলি, আখাউড়া, সোনা মসজিদ সহ সবকটি সমুদ্র ও স্থলবন্দরের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 30 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই হাত প্রসারিত করে নিজের আত্মবিশ্বাসী বুককে ঘাতকদের সহজ নিশানা বানিয়েছিলেন 25 বছর বয়সী টকবগে তরুণ আবু সাইদ। তার এই আত্মত্যাগ মুহূর্তে অগ্নিগর্ভে পরিণত করেছিল পুরো দেশকে। ফলে কোটা বিরোধী আন্দোলন রূপ পেয়েছিল স্বৈরাচার পতনের আন্দোলনে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। মামলার 30 আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ পলাতক 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি, আমাদের তদন্ত সংস্থা শেষ করতে পেরেছে, আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করতে পেরেছি। আজকের এই মুহূর্তে আমরা জুলাই বিপ্লবের শহীদদেরকে আরেকবার স্মরণ করছি এবং ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গত 24 জুন আবু সাইদ হত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছিল তদন্ত সংস্থা, যাতে 30 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়েছে, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ গ্রেফতার রয়েছে। আগামী 10 জুলাই পরবর্তী শুনানিতে এদের উপস্থিত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। আবু সাইদ হত্যার তদন্ত প্রতিবেদনের পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশে বছরে প্রায় $1 বিলিয়ন প্রয়োজন হবে। এই বিপুল অর্থের চাহিদা শুধুমাত্র সরকারি অর্থায়নে পূরণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ। এমনটাই উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEEF এর এক প্রতিবেদনে। জাহেদ সেলিমের রিপোর্ট। চলতি মাসে সরকার সংশোধিত জ্বালানি নীতিমালা ঘোষণা করেছে। নতুন লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% আসবে নবায়নযোগ্য উৎস থেকে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস বলছে, এজন্য 2030 সালের মধ্যে প্রায় 5,851 মেগাওয়াট এবং 2040 সালের মধ্যে প্রায় 16,506 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য খাত থেকে যোগ করতে হবে। এই অবকাঠামো গড়ে তুলতে 2030 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় $1 বিলিয়ন এবং পরবর্তী দশকে বছরে $1.5 বিলিয়ন বিনিয়োগের প্রয়োজন হবে। সে হিসেবে 15 বছরে প্রয়োজন হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় $2.5 লাখ কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থায়ন শুধুমাত্র সরকারি খাত থেকে বিনিয়োগ করা সম্ভব নয়। এজন্য অবশ্যই আমাদের বেসরকারি খাত এবং বিদেশি বিনিয়োগের প্রয়োজন হবে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি নবায়নযোগ্য জ্বালানির টেন্ডার করা হয়েছে, সেখানে বিদেশি বিনিয়োগকারীদের আমরা আকৃষ্ট করতে পারছি না। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং নীতিমালা প্রয়োজন। তবে শুধু টাকা ঢেলেই হবে না, প্রয়োজন সরকারি নীতি সহায়তা, কর প্রণোদনা এবং
প্রাতিষ্ঠানিক কাঠামোতে বড় পরিবর্তন, এমন মন্তব্য বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই গবেষণা পরিচালকের। বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের যতগুলো বিভাগ রয়েছে জ্বালানি এবং বিদ্যুৎ সংক্রান্ত, এর প্রত্যেকটি আসলে বড়ভাবে জীবাশ্ম জ্বালানিকে প্রমোট করছে। এরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আপনি কোনোভাবেই নবায়নযোগ্য জ্বালানিকে মেইনস্ট্রিম জ্বালানি হিসেবে আনা সম্ভব না। 2008 সালের নীতিমালায় 2021 সালের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে 10% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য থাকলেও বাস্তবে তা 5%-এরও নিচে রয়ে গেছে। কাজেই শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে এই খাতে সঠিকভাবে দৃষ্টি দেওয়ার পরামর্শ এই দুই বিশেষজ্ঞের। আমাদের জমি অধিগ্রহণে যে সমস্যা, বিশেষ করে বড় প্রকল্পে জমি দুষ্প্রাপ্যতা এই নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ভূমির একটা ম্যাপিং করে কোথায় পতিত জমি আছে সেই জমিগুলো যদি প্রাইভেট সেক্টরকে দিতে পারে, সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত দ্রুত হতে পারে। নবায়নযোগ্য জ্বালানির অ্যাক্সেসকে সকলের কাছে সহজলভ্য করা এবং নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করার জন্য যে ধরনের স্মার্ট গ্রিড বা প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত সুবিধা দরকার, সেই অনুযায়ী বিনিয়োগগুলোকে প্রসার করা। নবায়নযোগ্য শক্তির প্রসার কেবল বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য নয়, এটি যেমন দেশকে কার্বন মুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে, তেমনি তৈরি করবে বেসরকারি বিনিয়োগের বিশাল সম্ভাবনা। শর্ত একটাই, নীতিমালা আর বাস্তবায়নের সমন্বয় যত দ্রুত হবে তত দ্রুতই মিলবে এর সুফল। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া 31টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পুনঃমূল্যায়নের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে আজ এক সেমিনারে এমন সুপারিশ করেছে সংস্থাটি। তাদের মতে এমন সিদ্ধান্তে ভুল বার্তা যাচ্ছে বিদেশিদের কাছে। দেশের বিদ্যুতের ঘাটতি পূরণে এশিয়া উন্নয়ন ব্যাংক, এডিবি, চীন, জাপান সহ 31টি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন প্রকল্পের অনুমতি দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়। লক্ষ্য ছিল সেসব প্রকল্পের আওতায় ৩,২৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এজন্য 15টি প্রতিষ্ঠান $30 কোটি বিনিয়োগ করে। তবে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে বাতিল করে প্রকল্পগুলো, যা বিপাকে ফেলেছে উদ্যোক্তাদের। সিপিডির আলোচনায় জানানো হয়, দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের 50%ই চীনের। অন্তর্বর্তী সরকার যে প্রকল্পগুলো বাতিল করেছে সেখানে 15টি কোম্পানি জমি কিনেছে সরকারকে কর দিয়ে। প্রকল্প বাতিলের ফলে অনেকে জমিতে বিনিয়োগ করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ চাইলে তার অর্থ ফেরত নিতে পারছেন না, যা দেশ সম্পর্কে বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দিচ্ছে বলে উঠে আসে আলোচনায়। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। অন্তর্বর্তী সরকার যে এলওআইগুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে যে রিভিউর যদি সুযোগ থাকে সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন। নতুন নীতিমালা অনুযায়ী 2030 সালের মধ্যে 20% আর 2040 সাল নাগাদ 30% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে। সে লক্ষ্য অর্জন করতে হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণের পরামর্শ দিয়েছে সিপিডি। সেই সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সহজ করতে ডিজিটালাইজেশন, বারবার নীতি প্রক্রিয়ার পরিবর্তন না করা আর আইনগত স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ সংস্থাটির। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে AK-47 নয় বরং তার লাইসেন্সকৃত পিস্তলের খালি ম্যাগাজিন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা জানান, এটি ছিল জাস্ট একটি ভুল। এয়ারপোর্টে প্রথম ও দ্বিতীয় দফায় স্ক্যানারে কেন ম্যাগাজিনটি ধরা পড়ল না প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে আর না হয়, সবার ক্ষেত্রে আইন সমান হয় সেজন্য বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে উদযাপনে পদক্ষেপ নেওয়া হয়েছে। AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা যে হোক,
এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলের গুলশান কার্যালয়ে সম্প্রতি চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিএনপির প্রতিনিধি দলের চীন সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রয়োজন জানানোর পর চীন ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এ নিয়ে দেশটি প্রস্তাব দিলে ভবিষ্যতে ইতিবাচক দেখবে বিএনপি। বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকতার সঙ্গে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করছে চীন। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। থ্যাংক ইউ। রাজধানীর বায়ু দূষণ কমাতে শীতের আগেই সড়কে সংস্কার কাজ শেষ করার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে চীনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, শব্দ ও বায়ু দূষণ রোধে দেশটি বেশ কিছু সুপারিশ করেছে। সে অনুযায়ী সমন্বিত কমিটির মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। বায়ু দূষণ কমাতে রাজধানীতে মেয়াদ উত্তীর্ণ বাস তুলে দেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশের পাশাপাশি নতুন 250টি বাস কেনার অনুমোদন পাওয়ার কথা জানান উপদেষ্টা। শীতকালের আগে যেগুলো ভাঙাচোরা রাস্তা আছে ওগুলো রিপেয়ার করে দিতে আমরা কিন্তু গতবারই একটা তালিকা করেছি। এবার আবার সেটা ধরে আমাদের সিটি কর্পোরেশন একটার ভিতরে রাস্তাগুলো রিপেয়ার করে। আমরা এনশিওর করার চেষ্টা করব যে বাই অক্টোবর আমরা মেজর ওয়েতে রিপেয়ারটা করে ফেলতে পারি, যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এবার আন্তর্জাতিক। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 72 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাদের অনেকেরই ত্রাণ ক্যাম্পের কাছে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, উপত্যকার জৈতুন, সাবরা ও আল জাবিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 47 প্যালেস্টাইনি নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলেও ঔষধের অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এছাড়া উপত্যকার পূর্ব অংশেও বোমা হামলা হয়েছে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতির পর গাজায় থাকা 49 ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা গাজারও যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। এবার খেলার খবর। ওয়ানডে সিরিজের আগে আজ নিয়মিত অনুশীলন করেছে শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দলের বিপক্ষে 2রা জুলাই মাঠে নামবে বাংলাদেশ। ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম। একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই হবে পাল্লেকেলেতে। ওয়ানডে পরিসংখ্যানে শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত 57 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র 12টি। এর মধ্যে মাত্র 2টি জয় শ্রীলঙ্কার মাটিতে। তবে কলম্বোর এই ভেন্যুতে 10 ম্যাচে কোনো জয় নেই বাংলাদেশের। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব আদায়ে হোঁচট খেলেও আয় বাড়ার আশা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া 6 কর্মকর্তার অভিযোগ, অনুসন্ধানে দুদক। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 26 আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ। এবং নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ প্রয়োজন। মত আন্তর্জাতিক গবেষণা সংস্থার বাতিলকৃত চুক্তিগুলো পুনর্বিবেচনার পরামর্শ সিপিডির। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।